হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডব্লিউপিএসসি ওলা। তো তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউপিএসসি ওলাতে। আর জানো আমরা প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে রেকর্ডিং দিই। রেকর্ডিংটা বেসড অন কিসের উপরে? তো টপ 500 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স ফর এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, সিপিও, যত এসএসসির এক্সাম হয়। তার পাশাপাশি আমাদের বিভিন্ন ব্যাচেসগুলো চলছে, সেই ব্যাচেসগুলোকে তুমি গিয়ে দেখে আসতে পারো, জয়েন করতে পারো আমার সমস্ত ব্যাচগুলো, যেটা ডব্লিউপিএসসি আন্ডারে বা ডব্লিউবি এক্সামস ওলা আন্ডারে চলছে। ঠিক আছে, পিডব্লিউ অ্যাপে যাবে, রিসেন্টের ব্যাচ আসছে, রিসেন্ট একটা গ্রুপ ডির ব্যাচ এসছে, আর রূপসী বাংলা, তারপরে ব্যাচ এসে গেছে আরআরবি ব্যাচ আছে, সাক্ষমের ডব্লিউবিসিএস নিয়ে ব্যাচ আছে, তারপরে পিএসসি ক্লার্কশিপের মেন্সেরও ব্যাচ চলে এসছে, যেটা ইংলিশ আর বেঙ্গলি হবে। তো আজকে আমাদের যে হবে টপিক অফ ডিসকাশন, সেটা হবে লেকচার নাম্বার 9। কি থাকবে? লেকচার নাম্বার 9 থাকবে। পার্ট 9 যেটা আমরা করছি সেটাই যাবে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স অফ এমসিকিউ জিকের ক্ষেত্রে। ঠিক, প্রথম এটা 9 নম্বরে আমরা চলে গেছি। তার পাশাপাশি তোমরা এটাও মনে রাখো, এটা আমার টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড। সেখানে তোমরা যদি ইচ্ছে করো তাহলে টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করতে পারবে, যখন ইচ্ছে তখন জয়েন করে নিতে পারবে। ঠিক, চলো তো কোশ্চেনের দিকে যাব। প্রথম কোশ্চেন দিয়ে সলভ করবো, 25টা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন দিয়ে শুরু করব। প্রশ্ন দিয়েছে, যেই স্পেসক্রাফট ল্যান্ডার ছিল, স্পেসক্রাফট ল্যান্ডার যে ছিল চন্দ্রয়ান 2 মিশনের, এবার চন্দ্রয়ান 2 কেন, এখন চন্দ্রয়ান 3ও হয়ে গেছে। তো চন্দ্রয়ান 3 এটা সাকসেসফুল হয়ে গেছে, সাকসেসফুলি আমরা লঞ্চ করে দিয়েছি, একদম মুনের উপরে ল্যান্ড করে দিয়েছি। এখানে বলছে তখন যে ল্যান্ডারটা ছিল তার নাম কি ছিল, যার পাটা ভেঙে গেছিল। 2019 সালের এটা ঘটনা, পাটা ভেঙে গেছিল। তো এইখানে অপশান দেখছো, বিক্রম, প্রজ্ঞান, বিক্রমাদিত্য, প্রজ্ঞানম। এখানে 4টে অপশানের মধ্যে অ্যান্সার আমাদের কি হয়ে যাবে, এটা হলো আমাদের প্রশ্ন। দেখো এইখানে আমাদের অ্যান্সার যাবে বিক্রম। বিক্রম ওয়াজ দ্য ল্যান্ডার। ল্যান্ডার যে ছিল 3টে পার্ট ছিল, অরবিটার, ল্যান্ডার অ্যান্ড রোভার। এই মিশনের 3টে পার্ট ছিল, অরবিটার, ল্যান্ডার অ্যান্ড রোভার। এইখানে অরবিটার, ল্যান্ডার আর রোভারের ক্ষেত্রে 3টেরই একটা একটা করে নাম ছিল, যেখানে ল্যান্ডারের নামটা বিক্রম দেওয়া হচ্ছে, এইখানে নামটা চন্দ্রয়ান দেওয়া ছিল অরবিটারের নামটা, আর রোভারের নাম প্রজ্ঞান ছিল। এটা চন্দ্রয়ান 3তেও সেম ছিল। চন্দ্রয়ান 2তে কী হয়েছিল, ল্যান্ডার যখন মুন সারফেসে, লুনার সারফেসে ল্যান্ড করেছে, তখন ওর পাটা ভেঙে গেছিলো, তাই রোভারটা বেরিয়ে আসতে পারেনি। কিন্তু যখন নেক্সট মিশনটা হলো চন্দ্রয়ান 3, সেটা সাকসেসফুল হয়ে গেল। আর চন্দ্রয়ান 2 যেটা 1 যেটা ছিল, সেটা শুধুমাত্র অরবিটার মিশন ছিল, তাই ওইখানে অরবিটে, মুনের অরবিটে, মানে চাঁদের অরবিটেই ঘুরেছে। ঠিক, আচ্ছা আমার প্রশ্ন, যে এইখানে যে জিএসএলভি স্যাটেলাইট লঞ্চিং ভেহিকল ছিল, তার নাম কি ছিল অবশ্যই আমাকে জানিও। যেটা চন্দ্রয়ান 3কে লঞ্চ করেছে সেটা অবশ্যই তোমরা বের করে রাখো। ক্লিয়ার? প্রথম কোশ্চেন গেল, নেক্সট প্রশ্নে গেলাম। নেক্সট প্রশ্ন ঝটপট দেখে ফেলো আর অ্যান্সার করতে চলে যাই। প্রশ্ন কি দিয়েছে বাবু? প্রশ্ন দিয়েছে ফলোয়িং মেটাল ইজ দ্য মোস্ট মেলিয়েবল মেটাল। কোন ধাতু পাতলা পাতলা সিটের মতন করতে পারি? ঠিক আছে, পাতলা পাতলা সিট, পাতলা পাতলা কাগজের মতন করতে পারি কোন ধাতুকে? টিন, অ্যালুমিনিয়াম, কপার না গোল্ড? তো যদি আমরা কেমিস্ট্রি পড়ে থাকি, কেমিস্ট্রির মধ্যে একটা চ্যাপ্টার মেটাল আর নন মেটাল, তো সেইখানে আমরা পড়ি দুটো ওয়ার্ড, মেলিয়েবল অ্যান্ড ডাকটাইল। তো এখানে মেলিয়েবিলিটি সবচেয়ে বেশি যদি কারোর হয়, গোল্ডের হয়। আর মেলিয়েবল মানে হলো ক্যান বি বিটেন ইনটু থিন সিটস, পাতলা পাতলা কাগজের মতন, সিটের মতন ভেঙে দেয়, সেটাকে মেলিয়েবল বলা হয়। প্রথম। 2 নম্বর, এইখানে গোল্ডকে ধরা হয় মোস্ট মেলিয়েবল। গোল্ডের সিম্বল কি? এইউ। আরও একটা প্রশ্ন থাকে এখানে, ডাকটাইল বলে। তো যখন ডাকটাইল বলছে, ডাকটাইল মানে কি হবে? ক্যান বি বিটেন ইনটু থিন ওয়ায়ার্স, পাতলা পাতলা ওয়ায়ার্সের মধ্যে যখন ভেঙে দেব, তো সেটাকে আমরা ডাকটাইল বলি। সেইখানেও যদি বলি সবচেয়ে বেশি ডাকটাইলিটি কার, তো বলবে এইউ। এইউ মানে হলো গোল্ডের সবচেয়ে বেশি ডাকটিলিটি রয়েছে। সবচেয়ে বেশি কার রয়েছে? গোল্ডের। ঠিক, ক্লিয়ার? আচ্ছা নেক্সট প্রশ্নে গেলাম। নেক্সট প্রশ্ন দেখলাম, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্টারিম চেয়ারম্যান অফ ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, এনডিডিবি। যে এখন এই মুহূর্তে এটা 2020-22 ঘটনা, তো তখন কে অ্যাপয়েন্ট হয়েছিল? তো এখানে অ্যান্সার আমাদের হয়ে যাবে বর্ষা যোশীকে অ্যাপয়েন্ট করা গেছিল। কাকে? বর্ষা যোশীকে। ঠিক আছে, তো আমি এখানে একটা প্রশ্ন দিয়ে দিই, যে এনডিডিবি অ্যাজ অফ চেয়ারম্যান 2024 কে হবে? আমি 2024-25 চেঞ্জ করে দিচ্ছি,
2024-25-এর মধ্যে এই মুহূর্তে কে আছে আমাদের তোমার ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড। ক্লিয়ার? আচ্ছা, এটা আগের ঘটনা, চেঞ্জ হয়েছে, তাহলে অ্যান্সার করে দেবে। যদি বর্ষা যোশী থাকে তাও তোমরা অ্যান্সার লিখে রাখবে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সটা রেডি হলো, যে কারেন্ট অ্যাফেয়ার্সে যদি এখানে আসে তাহলে আমরা জেনে থাকবো। ঠিক, নেক্সট কোশ্চেন দিয়েছে, হু ওয়ান অফ দ্য ফলোয়িং চেঞ্জ দ্য ক্যাপিটাল অফ মুঘল এম্পায়ার ফ্রম দিল্লি টু আগ্রা। প্রশ্নটা কি বলছে, দিল্লি থেকে আগ্রা রাজধানীটাকে কে শিফট করেছিল, এই হলো প্রশ্নটা, মুঘল এম্পায়ার। তো দেখো, মুঘল কালকে যদি আমরা ধরি, মুঘল কালের ডিভিশন করি, এই মুঘল কাল শুরু হয়েছিল 1526-এ, 1526 থেকে এই মুঘল কাল চলেছে 1857 সাল অবধি, কিন্তু মাঝখানে একটা ফেজ ছিল, সেটা ছিল 1707 অবধি। এই ফেজটা অ্যাকচুয়াল মুঘলসরা ছিল, আসল মুঘল শাসক যারা খুব ভালো কাজ করেছে, আর এই ফেজটাকে বলা হয় লেটার মুঘলস। সবচেয়ে পরবর্তীকাল মুঘল, যাদের সময় মুঘল আর ভাঙতে শুরু হয়ে গেছে, পতনের দিকে চলে গেছে, সেটাকে বলা হয় লেটার মুঘলস। ঠিক, তো এখানে লেটার মুঘলসের বক্তব্য। আচ্ছা, এই মুঘল সাম্রাজ্যকে স্থাপন করে বা এস্টাবলিশ করার লোকের নাম হলো, তোমরা সবাই জানো, বাবর। তো বাবরের পর নেক্সট শাসক কে হয়, হুমায়ুন। এর পরপর তোমাদেরকে নাম দিয়ে দিই, হুমায়ুন পর কে হয়ে যাবে, আকবর। আকবরের পর আকবরের ছেলে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের পর শাহজাহাঁ। আর শাহজাহাঁ পর মেন মুঘল শেষ হবে বাই औरंगजेब। তো এখানে औरंगजेब থেকে যাবে। তারপরে লেটার মুঘলসগুলো ছিল। লাস্ট শাসক যদি বলা হয় এখানে, লাস্ট রুলার, তো লাস্ট কে ছিল, যিনি 1857 সালে বিদ্রোহের নেতা হিসাবে ছিলেন বা লিডার হিসাবে ছিলেন, ওনার নাম ছিল বাহাদুর শাহ জফর টু। বাহাদুর শাহ জফর টু। এবার প্রশ্ন এখানে কি বলছে, চেঞ্জ দ্য ক্যাপিটাল অফ মুঘল এম্পায়ার ফ্রম আগ্রা টু দিল্লি, সেখানে অ্যান্সার হয়ে যাবে শাহজাহাঁ করেছিল। আগ্রা টু দিল্লি না দিল্লি টু আগ্রা, আগ্রা টু দিল্লি, তো এখানে অ্যান্সার হয়ে যাবে শাহজাহাঁ হয়ে যাবে। কি হয়ে যাবে, শাহজাহাঁ। শাহজাহাঁ করেছিল। শাহজাহাঁর কালে কি হয়েছিল, সবচেয়ে বেশি আর্কিটেকচার মানে বিল্ডিং এসেছিল, আর্কিটেকচার এসেছিল, তাই আর্কিটেকচারের সময়টাকে ইনার নামে জানা হয়। ঠিক, আকবরের সময়টা শান্তির সময় ছিল, পিস অ্যান্ড প্রসপারিটি, পিস অ্যান্ড প্রসপারিটির সময়, পিস অ্যান্ড প্রসপারিটির টাইম ছিল আকবরেরটা। ঠিক, তো এটা হয়ে যাবে ক্লিয়ার। অ্যান্সার আমরা পেয়ে গেলাম শাহজাহাঁ। 5 নম্বর কোশ্চেন, ইলেকট্রিক কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, হুইচ ওয়াজ ফার্স্ট কানেকশন ফাউন্ড বিটুইন ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। মানে ব্যাপারটা এরকম, সোজা ভাষায় বোঝো, যে ইলেকট্রিসিটি ক্যান বি কনভার্টেড টু ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড যারা হয় ওরা ম্যাগনেটিক ফিল্ডেও কনভার্ট হতে পারে, বা ম্যাগনেটিক ফিল্ড যেটা হয় সেটা আবার ইলেকট্রিক ফিল্ডে কনভার্ট হতে পারে। এই কানেকশনটা কে দিয়েছিল, মাইকেল ফ্যারাডে, হেনরি ম্যারি অ্যাম্পিয়ার, এইচ ক্রিশ্চিয়ান ওরেস্টেড নাকি জেমস ক্লার্ক। তাহলে অবশ্যই জানে রাখবে এটা অ্যান্সার, এটা সবাই জানে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, কারণ এখন খুব আসে এটা। ওরেস্টেড দিয়েছিল যে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডে কনভার্ট হয়, ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ডে কনভার্ট হয়। ঠিক আছে, মাইকেল ফ্যারাডে ইজ ফেমাস ফর ফ্যারাডে ল, আর ইনার নামে ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট এসছে। ইলেকট্রিক কারেন্ট যেটা হয় তার এসআই ইউনিট কি, এম্পিয়ার কি না, তো ইনার নামে এসছে এসআই ইউনিট এম্পিয়ার হয়, তো ইনার নামে এটা এসছে। ঠিক, চলো নেক্সট প্রশ্ন, আয়ুষ্মান ভারত স্কিম ওয়াজ লঞ্চ আন্ডার দ্য এজিস অফ হুইচ কান্ট্রি। আয়ুষ্মান ভারত স্কিম কোন মিনিস্ট্রি আন্ডারে লঞ্চ হয়েছে, অপশনগুলো দেখে বলবে। মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার। আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান কার্ড, তোমাদেরকে এই দেয় যে কার্ড, হসপিটালে বেনিফিট সবাইকে দেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তো সেটা একটা খুবই ইম্পর্টেন্ট এই মানে প্রয়োজনার মধ্যে ছিল। সেখানে ক্ষেত্রে বলছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এটার উত্তর কী হয়ে যাবে, তো এইটার উত্তর আমরা পেয়ে যাব বাবু, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে কী করে যাচ্ছি। অ্যাট প্রেজেন্ট, এই মুহূর্তে দাঁড়িয়ে যেদিন আমি ভিডিও শ্যুট করছি, তো who is the minister, health and family welfare
মিনিস্টার এই মুহূর্তে কে রয়েছেন, এটা হলো প্রশ্ন। এই মুহূর্তে কে রয়েছেন, এটা হলো প্রশ্ন। ঠিক, নেক্সট বলছে অলিম্পিক ব্রঞ্জ উইনার প্লেয়ার মাইকেল কিন্ডো পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট? কোন স্পোর্টের সাথে যুক্ত ছিলেন মাইকেল কিন্ডো, তিনি অলিম্পিকে ব্রঞ্জ মেডেল জিতেছিলেন? তাহলে এখানে দিয়েছে শুটিং, টেনিস, হকি, ওয়েটলিফটিং। এটার অ্যান্সার হয়ে যাবে হকি। কি হয়ে যাবে? হকি। আমার প্রশ্ন যে ইনি যে ছিলেন কোন দেশের ছিলেন? হুইচ কান্ট্রি? হুইচ কান্ট্রি? এই বছর অলিম্পিক হয়েছে কিনা? এই বছরের অলিম্পিক যে হলো 2024-এ, এবছর বলছি 2024, 25-এ এসে গেছি, মাথা কাজ করে। 25-এ হয়েছে প্যারিস গেমস। প্যারিস নামে জানি, প্যারিসে হয়েছে কিনা? ঠিক, প্যারিসে হয়েছে। তাহলে এই প্যারিসে, এই অলিম্পিক গেমসে ইন্ডিয়া, ভারতের স্থান কত ছিল? ইন্ডিয়াজ র্যাঙ্ক কত ছিল? এই হলো তোমাদের প্রশ্ন। ভারতের র্যাঙ্ক কত ছিল, এটা তোমাদের প্রশ্ন। বোঝা যাচ্ছে? ঠিকঠাক, ক্লিয়ার? কিছু কিছু প্লেয়ারের নাম এখান থেকে বের করবে শুটিং, বা কিছু কিছু টার্ম বের করবে। আমি লিখে দিচ্ছি টার্মস অ্যাসোসিয়েটেড, এ লিখে দিই। ডাবল ট্র্যাপ শুটিং হয় এখানে, ডাবল ট্র্যাপ শুটিং হয়। ঠিক, টেনিসে অ্যাস হয়, স্ম্যাশ হয়। ঠিক, হকিতে জানো পেনাল্টি কর্নার হয়। ওয়েট লিফটিংয়ে যেগুলো তোলে ফলে ওয়েট ফেট, তো সেটা তো ইজি হয়ে যাবে, এটা কোনো দরকার নেই, এটা হয়ে যাবে। শুটিংয়ে 10 মিটার এয়ার পিস্টল হয়, বিভিন্ন ইভেন্ট হয় 10 মিটার, তারপরে 50 মিটার এয়ার পিস্টল হয়, বিভিন্ন রেঞ্জের শুটিং হতে পারে। এইখান থেকে মনে রাখবে মানু ভাকার, নাম মনে রাখবে মানু ভাকার। কী করেছেন ইনি? তো এই প্যারিস অলিম্পিক্সে এমন মহিলা ভারতীয় যিনি 2টো মেডেলস পেয়েছেন। কটা মেডেলস? 2টো মেডেলস পেয়ে গেছিলেন এই মুহূর্তে 2024-এর অলিম্পিকে। চলো, হুইচ মুঘল এম্পায়ার হ্যাড দ্য লার্জেস্ট এরিয়া ইন টার্মস অফ এরিয়া? সবচেয়ে বেশি এরিয়া ওয়াইজ সবচেয়ে বেশি মুঘল এম্পায়ার কার সময় ছিল? তো এখানে দেখো দেখো ঝামেলা করার দরকারই নেই, কারণ আকবর দিনই সমস্যাটা হয় আকবরের সঙ্গে। তো এইখানে অ্যান্সারটা হয়ে যাবে ডাইরেক্টলি, কারণ টেরিটোরিয়াল এক্সপানশন যদি সবচেয়ে বেশি কারোর ক্ষেত্রে হয়েছিল, তো বলবে টেরিটোরিয়াল এক্সপানশন, এটা হয়েছিল কার সময়? তো औरंगजेबের সময়। ঠিক, এই औरंगजेब কি ছিল? তো এই औरंगजेब নিজের নাম নিয়েছিল জিন্দা পীর, জিন্দা পীর। আরেকটা নাম ছিল আলমগীর, আলমগীর। এই औरंगजेबের সমাধিস্থল বা টম বলবে, বা মকবরা বলবে, বা কবর বলবে, কোথায় রয়েছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। বাকি প্রত্যেকটা অপশান স্টাডি করতে পারো। হুমায়ু ওয়াজ দ্য সান অফ আকবর, ওহ উল্টো বললাম বাবু, বাবর। আকবর তো ওর ছেলে ছিল। শাহজাহাঁ ওয়াজ দ্য সান অফ জাহাঙ্গীর, সান অফ, ছেলে ছিল কার? জাহাঙ্গীরের। ঠিক, আর এদিকে বাবর কার ছেলে ছিল? তো বাবর ওয়াজ দ্য ছেলে অফ উমর শেখ মির্জা। ফারগানা থেকে এসেছিল 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে 1483। 14ই ফেব্রুয়ারি 1483 জন্ম হয় ওর, ফারগানাতে। কোথায়? ফারগানাতে। নেক্সট প্রশ্ন, দ্য প্রসেস অফ অ্যাপ্লাইং প্রোটেক্টিভ জিঙ্ক কোটিং টু স্টিল অর আয়রন টু প্রিভেন্ট রাস্টিং ইজ কল্ড? যে কোনো আয়রন জিনিস মরিচ খেয়ে যায়, রাস্টিং হয়ে যায় এয়ারের সাথে রিয়েক্ট হলে, সেই রিয়েকশন অক্সিডেশন রিয়েকশন বা রেডক্স রিয়েকশন নামে তোমরা পড়েছো। কিন্তু এইখানে প্রশ্ন বলছে যে তাকে প্রিভেন্ট করা যেন, যাতে এই জিনিসটা না হয়, নষ্ট না হয়, কি করা হয়? তো বলবে ওইখানে আমরা জিঙ্কের কোটিং করে দিই, পেন্টিং করে দিই জিঙ্কের। এবার সেই মেথডের নামটা কি? ইলেকট্রোপ্লেটিং, ডিপোজিশন, গ্যালভানাইজেশন, এডিশন। কিছু বলতে হবে না, ফেমাস কোশ্চেন। গ্যালভানাইজেশন অফ আয়রন বলা হয়। কি নামে জানি আমরা? গ্যালভানাইজেশন অফ আয়রন। জিঙ্কের প্লেটিং করে গ্যালভানাইজেশন প্রসেসটাকে বলা হয়। গল্প শেষ এইখানে প্রশ্নে। ম্যাক্সিমাম নাম্বার অফ মঙ্গল অ্যাটাক কার সময় হয়েছিল? ম্যাক্সিমাম নাম্বার অফ মঙ্গল অ্যাটাক দু ধরনের কোশ্চেন হতে পারে। ফার্স্ট, মঙ্গল অ্যাটাক কার টাইমে হয়েছিল? প্রথম মঙ্গল অ্যাটাক কার টাইমে হয়েছিল?
আর নেক্সট এইখানে প্রশ্ন দিয়েছে ম্যাক্সিমাম নাম্বার অফ মঙ্গল অ্যাটাক, তো ম্যাক্সিমাম নাম্বার অফ মঙ্গল অ্যাটাক হয়েছিল এই মালটার সময়। আর এই মাল এরকম দুর্দান্ত মাল যে কোনোদিন মঙ্গলদেরকে ভেতরে ঢুকতে দেয়নি। টাইটেল নিয়েছিল একটা, বলতো যে আমি সেকেন্ড আলেকজান্ডার, সিকান্দারে সানি, একটা টাইটেল নিয়েছিল। কি টাইটেল? সিকান্দারে সানি টাইটেল নিয়েছিল, নিজেকে সেকেন্ড আলেকজান্ডার নামে এ করতো। কত পলিসি এনেছিল, ট্যাক্স এনেছিল, ট্যাক্স, চারাই ট্যাক্স অ্যান্ড গারাই ট্যাক্স, চারাই অ্যান্ড ঘারাই, এই দুটো ট্যাক্স এনেছিল এই মাল আলাউদ্দিন খিলজি। মার্কেট পলিসিকে বিভৎসভাবে কন্ট্রোল করতো, মার্কেট ফিসকাল পলিসির কন্ট্রোলার ছিল এই মাল। এই লোকটার নামই ছিল এই যে ফিসকাল পলিসি কন্ট্রোল করতো, ফিসকাল পলিসি অফ মার্কেট, কমোডিটিগুলোকে শুরু করেছিল, এই সমস্ত কাজ করেছিল এ। ঠিক, ক্লিয়ার? চলো, টাইম লাইন যদি জানতে হয় এর, তো বলতেই পারবে 1296 থেকে 1316 অবধি ছিল, 1316 অবধি। আরে রণবীর সিং, আলাউদ্দিন খিলজি মানে রণবীর সিং ভাই, রণবীর সিং, রণবীর সিং মানে বোঝো? রণবীর সিং বলতে গেলে ওই মুভিটা এসেছিল না, যেখানে আলাউদ্দিন খিলজি হয়েছিল। নেক্সট প্রশ্ন, ইউনিয়ন ফিনান্স মিনিস্টার হ্যাজ অ্যানাউন্স রুপিস ড্যাশ আউটলে ফর জল জীবন মিশন আরবান। আরবান জল জীবন মিশনের জন্য ইউনিয়ন ফিনান্স মিনিস্টার কত টাকা দিয়েছিলেন, এটা হলো প্রশ্ন। আচ্ছা, ইউনিয়ন ফিনান্স মিনিস্টার এই মুহূর্তে দাঁড়িয়ে নির্মলা সীতারামন, নির্মলা সীতারামন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ইউনিয়ন ফিনান্স মিনিস্টারকে নির্মলা সীতারামন, মনে থাকবে। প্রশ্নের উত্তর কি হয়ে যাবে? কত লাখ টাকা করোড়? তো জল জীবন মিশন খুবই একটা ইম্পর্টেন্ট মিশন, জলের জন্য, সবার বাড়িতে যেন জল পায়, খাওয়ার জল পায়, তাই এই মিশন। আর এটা হয়েছিল 287 করোড়, কত? 287 লাখ করোড়, 87 লাখ করোড়, এত কোটি টাকা দিয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, এইবার যে বাজেট এসছে, বাজেট সবাই দেখেছো, আমাকে বলে ফেলো বাজেট কোন অনুচ্ছেদের মধ্যে রয়েছে? আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধানের অনুযায়ী কোন অনুচ্ছেদের মধ্যে রয়েছে বাজেট? বাজেটটা কোন অনুচ্ছেদের মধ্যে রয়েছে? টার্সিয়ারি সেক্টর, তিনটে জিনিস তোমরা শুনে থাকো, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। তো তৃতীয় সেক্টর যেটাকে বলা হয়, তো টার্সিয়ারি সেক্টর কার আন্ডারে আসে? সাবজেক্ট হলো রঞ্জন স্যারের ভাই, আর ভয় লাগা সাবজেক্ট এটা। তো টার্সিয়ারি সেক্টর কার আন্ডারে আসে? এখানে কোনটা হবে? এখানে মাইনিং হবে না, ফিশারি হবে না, আইটি হয়ে যাবে, ইনফরমেশন টেকনোলজি যেটা হয় সেটা তোমার টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ে। কোথায় পড়ে? টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ে। এখন আমাদের দেশে আইটির খুব বলবালা চলছে, আইটি খুব রয়েছে। The Ministry of Information Broadcasting, in collaboration with which IIT, has decided to form a center of excellence of gaming. আব বাবা, গেমের জন্য একটা সেন্টার অফ এক্সেলেন্স, মানে গেম খেলে লোক চাকরি পাবে বা টাকা পয়সা, বিজনেস, টাকা আর্ন করতে পারবে। অনেক দেখো দেশে হচ্ছে, পাবজি, বিজিএমআই, এখন বিজিআইএস নাকি সব হয়। তো সেটার ক্ষেত্রে এখানে প্রশ্ন দিয়েছে যে কোন আইআইটির সাথে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং টাই আপ করেছে? আইআইটি মাদ্রাস, না আইআইটি বোম্বে, না আইআইটি দিল্লি, নাকি অ্যান্সার হবে আইআইটি কানপুর? এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে আইআইটি বোম্বের সঙ্গে এই টাই আপটা হয়েছে। তোমাদের জন্য আবার একটা হোমওয়ার্ক, এই মিনিস্টারের নাম কি এই মুহূর্তে? এই মিনিস্টারের নাম কি? 14 নম্বর কোশ্চেন, ওয়ের ইজ দ্য মানস ন্যাশনাল পার্ক লোকেটেড? সিকিম, আসাম, কেরালা না কর্ণাটকা? মানস ন্যাশনাল পার্ক, এখন একটা মানস নদীও রয়েছে, মানস রিভারও পাওয়া যায়, পাশে দিয়ে যায়, আর এটাকে বলা মানস ন্যাশনাল পার্ক। এখানে অ্যান্সার হয়ে যাবে আসামের মধ্যে রয়েছে মানস ন্যাশনাল পার্ক। তার পাশাপাশি আরও একটা পার্ক রয়েছে, কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক, কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক। আরও একটা রয়েছে পবিতরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এইটা রয়েছে আসামের মধ্যে। কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক ফেমাস ফর ওয়ান হর্নড রাইনো, জানোই গন্ডার জন্য ফেমাস, ওয়ান হর্ন রাইনের জন্য ফেমাস হলো তোমার কি? কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে গেলাম। কোশ্চেন বলছে, which article of Indian constitution prohibits discrimination of Indians on the basis of religious, race, caste, sex or place or birth? কোশ্চেনটা এসছে
ফান্ডামেন্টাল রাইটস থেকে। ফান্ডামেন্টাল রাইটস রয়েছে পার্ট 3 অনুচ্ছেদ 12 টু 35 অবধি। যেরকম বলছে যে বেসড অন রিলিজিয়ন গ্রেস কাস্ট, এটা কার উপরে? তো এইখানে অ্যান্সার হবে ভাই 15 এর মধ্যে লেখা আছে এইসব। আর্টিকেল 15 মধ্যে দেওয়া আছে যে অন দ্য বেসিস অফ রেস রিলিজিয়ন কাস্ট কোনো ডিসক্রিমিনেশন হতে নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সংবিধানের টোটাল নাম্বার অফ ফান্ডামেন্টাল রাইটস 6 নাম্বারস অফ ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। কটা? 6 নম্বর। তার মধ্যে আর্টিকেল 32 কে বি.আর. আম্বেদকর কি বলেছিল? বলেছিল হার্ট, হৃদয় আর আত্মা, হার্ট অ্যান্ড সোল অফ ভারতীয় কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনে হার্ট অ্যান্ড সোল বলেছিল? কাকে বলেছিল? এইটাকে বলেছিল, হার্ট অ্যান্ড দ্য সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। বোঝা গেছে? বোঝা গেছে? অনুচ্ছেদ, বাকি অনুচ্ছেদগুলো অবশ্যই বের করবে। এটা তো ডেফিনেশন দেবে, ডাইরেক্টলি অ্যান্সার করে নেবে। 19 ফ্রিডম রাইট ছিল, রাইট টু ফ্রিডম। What is the rank of India in the World Economics Forum's Global Gender Gap Report? 2021 এটা ঘটনা, 2021 এটা ঘটনা। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের র্যাঙ্কিং কত, ভারত কত নম্বরে রয়েছে, এটা হলো প্রশ্নটা। প্রশ্নটার অপশান দিয়েছে 112, 124, 136 আর 140, চারটে অপশান দিয়েছে। কত হবে দেখে আমাদেরকে অ্যান্সার করে দিতে হবে। কত এটা হতে চলছে দেখে আমাদেরকে অ্যান্সার করে দিতে হবে। এইখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? এইখানে আমাদের 140 মধ্যে রয়েছে, বহু নিচে রয়েছে জেন্ডার গ্যাপ। এখানে কি বলছে? জেন্ডার গ্যাপ প্রচুর রয়েছে। দেখো ফোরামস গ্লোবাল জেন্ডার গ্যাপ কত, তার জেন্ডার গ্যাপ মানে রয়েছে ইকোনমিক, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বারা, ওয়ার্ল্ড ইকোনমিকের ফোরামের দ্বারা জেন্ডার গ্যাপ কত রয়েছে, এটা হলো প্রশ্নটা। ঠিক ঠিক আছে, চলো। তো এইটা হলো একটা কারেন্ট অ্যাফেয়ার্স টাইপ অফ কোশ্চেন। আচ্ছা, এটাকে আরও চেঞ্জ করে দেওয়া যায় না? এটাকে চেঞ্জ করে 2024 করে দেওয়া যায় না? 24 বা 25 তো এখনও বেরোয়নি, 24-এর মধ্যে এই র্যাঙ্কিংটা কী ছিল এটা বের করা যায় না? 24-এর মধ্যে এই র্যাঙ্কিংটা কী ছিল এটাকে বের করা যায় ইজিলি, তো বের করে দেবে। নেক্সট বলছে, अच्छा क्वेश्चन है, क्वेश्चन क्या बोल रहा है भाई और बहनों? क्वेश्चन দিচ্ছে যে নিম্নদিকে কোন জিনিসটা ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স নয়, মানে যে আমাদের বায়ুমণ্ডলে মধ্যে একটা লেয়ার পড়ে যার নাম হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একটা লেয়ার পাওয়া যায় যার নাম হলো ওজোন লেয়ার। এই ওজোন লেয়ার ফর্ম হয় O2 প্লাস ও ফর্ম হয় O3 ফর্ম হয়। এবার এই ওজোন লেয়ারের মধ্যে কোনটা ক্ষতিকর নয়, ওই ওজোন লেয়ারকে কোনটা ক্ষতি করে না, এটা হলো প্রশ্নটা, এটা হলো প্রশ্ন। ঠিক, তো এখান থেকে আর একটা জিনিস পেলে কি না, ওজোন লেয়ার কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার থাকে। ওজোন লেয়ার মানে O3 O2 প্লাস ও দিয়ে ফর্ম হয় ওজোন লেয়ার। ঠিক, বোঝা গেছে? আচ্ছা, ডিপ্লিটিং সাবস্টেন্সেস বলছে। আচ্ছা, ওভেন থেকে বেরোবে ভাই, সিএফসি বেরোবে, যেখান থেকে সিএফসি বেরোবে সেটা সেইখান থেকে কিন্তু ওজোন লেয়ারে ডিপ্লেশন হয়। এর যদি ডিপ্লেশন হয় তাহলে এখান থেকে ঢুকবে ইউভি রেজ, হ্যাঁ করে হাসতে ঢুকবে ইউভি রেজ। এই ইউভি রেজ ঢুকবে আমাদের স্কিনে লাগবে, স্কিনে লাগলে হবে স্কিন ক্যান্সার, রোগ হবে কি? স্কিন ক্যান্সার। তো টেলিভিশন থেকে ওজোন লেয়ার বেরোয় কি, মানে সরি এই ক্ষতিকর জিনিসগুলো কি ওজোন লেয়ারকে ভেঙে দেবে কি? কোনোদিন হতে পারে না। তো ওজোন লেয়ারকে না ভাঙার জন্য এটা হলো মানে যেটা কন্টেন্ট ডিপ্লেশন মানে যেটাকে কম করে দেয় সেটাকে ওজোন লেয়ারকে করে না, টেলিভিশন কোনোদিন করে না। আচ্ছা, এই যে ওজোন লেয়ার, ওজোন এর থিকনেস, এটার থিকনেস কিসে আমরা মাপি? তো বলবে থিকনেসটা আমরা মাপি ডবসন ইউনিটে। কিসে? ডবসন ইউনিট। ইউনিটের নামটা হলো ডবসন ইউনিট। খুবই ইম্পর্টেন্ট, সায়েন্সের থেকে প্রশ্ন এক্সামে দেখা যায়, প্রায় দেখা গেছে। ঠিক, নেক্সট, ওয়ার্ল্ডস লংগেস্ট পেডেস্ট্রিয়ান সাসপেনশন ব্রিজ হ্যাজ বিন ওপেন্ড ইন উইচ কান্ট্রি? কোন দেশের মধ্যে লোকের যাওয়ার জন্য সবচেয়ে বড় সাসপেনশন ব্রিজ খোলা হয়েছে কোন দেশের মধ্যে, এটা হলো প্রশ্ন। তো এখানে অ্যান্সার কি হয়ে যাবে? এখানে পর্তুগাল আমাদের অ্যান্সার হয়ে যাবে। কি হয়ে যাবে? পর্তুগাল, স্পেন, রাশিয়া, ফ্রান্স, বাকি অপশন দিয়েছে। এখান থেকে তোমাদের জন্য একটা কাজ, প্রথম
স্ট্যাটিক জিকের ক্লাস রঞ্জন স্যার নিচ্ছেন, রেকর্ডেড স্ট্যাটিক জিকের ক্লাস যাচ্ছে তোমাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেল WBPSC ওয়ালাতে, ঠিক? তো সেইখানে তোমরা পড়তে পারো, তার সঙ্গে সঙ্গে তোমরা এটাও করবে যে ক্যাপিটাল আর কারেন্সি বের করবে, ক্যাপিটাল আর কারেন্সি তোমরা এখানে বের করবে, ঠিক আছে? তো ক্যাপিটাল আর কারেন্সি বের করা শুরু করে দাও। প্রথম জিনিস ক্যাপিটাল আর কারেন্সি, সঙ্গে সঙ্গে হেড অফ দ্য স্টেট কি এই মুহূর্তে? হেড অফ দ্য স্টেট বলতে গেলে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার কে? যেরকম রাশিয়া, ভ্লাদিমির পুতিন, মস্কো রাজধানী, রুবল ওদের কারেন্সি। তো এইভাবে চারটে চারটে করে বের করো ভাই, অনেক কটা দেশ পাবে। পড়তে পড়তে স্ট্যাটিক জিনিস রেডি হতে চলবে তোমাদের। স্ট্যাটিক জিনিসটাকে রেডি করো এইখানে, এইখানে এই কোশ্চেনের মাধ্যমে রেডি করো, প্রত্যেকটা কোশ্চেনের মাধ্যমে স্ট্যাটিক নিয়ে যাও, বাকি বাদ দাও, যে হোগা দেখা যায়গা, হয়ে যাবে। স্ট্র্যাটেজিকে ওইদিকে পাশাপাশি রঞ্জন স্যারের ক্লাস আসছে, করো না ভাই, সেখান থেকে করো, ওইখানে করো। আর প্লাস প্রত্যেকটা কোশ্চেনে অপশানে বোঝা শুরু করো। অপশান যতক্ষণ বোঝা না শুরু করবে ততক্ষণ কাজগুলো হবে না। অপশান ধরে ধরে অ্যান্সার প্র্যাকটিস করো। যেরকম এই প্রশ্নে দেখো, শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে ভারতের মধ্যে কি? তো এইখানে যদি NH8, NH11, NH47A, NH44, এইখানে অ্যান্সার যদি হয় যে NH47A, তাহলে যেহেতু এখানে শর্টেজ দিয়েছে আমি বলবো লংগেস্ট কোনটা, আমি পড়বো অবশ্যই বাড়িতে বসে, লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে কোনটা ভারতের মধ্যে বের করব। আচ্ছা, নেক্সট বলবো এই NH হাইওয়ে কোথায় থেকে কোথায় কানেক্ট করে, এই NH হাইওয়ে কোথা থেকে কোথায় কানেক্ট করে, এই NH হাইওয়ে কোথা থেকে কোথায়, এই NH হাইওয়ে। তো চারটে NH আমার কোশ্চেন হয়ে গেল, NH নিয়ে প্রশ্ন আসে এক্সামে, ন্যাশনাল হাইওয়ে। তারপরে এখানে আরও বেরিয়ে যাবে NHAI মানে কি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এটা হলো ফুল ফর্ম। এটার অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে চিফ কে রয়েছে, এটা হলো একটা প্রশ্ন। দেখো না কটা প্রশ্ন বের করা যায়, আরে কোশ্চেনের সাথে খেলতে হবে ভাই, পরিষ্কার কথা। যত বেশি কোশ্চেনের সাথে আমরা গেম করব, যত বেশি কোশ্চেনের সাথে আমরা খেলবো, তত বেশি আমাদের এগোবে, প্রিপারেশন এগোবে। সরি, দেখো তিনটে জিনিসই মনে রাখবে ভাই, একটা সিলেকশন পেতে গেলে তিনটে জিনিস খুবই প্রয়োজন। এক তো তোমার সিলেবাস শেষ করবে, আমি একটু জ্ঞান দিলাম, সিলেবাসকে শেষ করো। দ্বিতীয় PYQ কোশ্চেন দেখো, আর তৃতীয় এইভাবে মক প্র্যাকটিস করো, এইভাবে মক দাও। যখনই মকটা দাও, মকটা দিয়ে 5 মিনিট রেস্ট করো, রেস্ট করে প্রত্যেকটা কোশ্চেন শুরু করে দাও অ্যানালাইসিস করা, প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে ভেঙে ভেঙে বের করো। কেন হবে না? নিশ্চিন্ত থাকবে, এইভাবে যদি ভালো করে পড়াশোনা করছো, তোমার প্রস্তুতিতে এগিয়ে যাচ্ছ ভালোভাবে সঠিকভাবে, যেটা আমরা বলছি, চাকরি হয়ে যাবে। হচ্ছে না? হচ্ছে, একটা সিট লাগে, শুধুমাত্র একটা সিট। ক্লিয়ার হয়ে গেছে? চলো নেক্সট প্রশ্ন। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য সেক্রেটারি জেনারেল অফ দ্য লোকসভা? লোকসভার সেক্রেটারি জেনারেল হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, এটা হলো তোমাদের প্রশ্নটা। প্রথমে লোকসভা, লোকসভাকেই আমরা কি বলি? লোয়ার হাউস। কি নামে জানি? লোয়ার হাউস, বা বলি পিপলস হাউস। এই মুহূর্তে লোকসভার স্পিকার কে রয়েছেন? দেখো না কত কিছু বের করছি, ওম বিড়লা রয়েছেন কিনা, ওম বিড়লা এই মুহূর্তে লোকসভার স্পিকার রয়েছেন, ঠিক। নীনা মালহোত্রা, সুশীল সিঙ্গল, স্নেহালতা শ্রীবাস্তব, উৎপল কুমার। এখানে পুরনো কোশ্চেন, এটা কিন্তু পুরনো। তো আমি বলবো সেক্রেটারি জেনারেল অফ লোকসভা, আমি এখানে ইয়ার দিয়ে দেবো 2024-এ ইলেকশন হয়েছে। তো কে হয়েছিল, এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আর এই কোশ্চেনের অনুযায়ী অ্যান্সার হবে উৎপল কুমার। কি হয়ে যাবে? উৎপল কুমার। এটা 2020-21-এর প্রশ্ন, ঠিক। তো এখানে অ্যান্সার কি করে দেবো? এখানে আমরা অ্যান্সার করলাম উৎপল কুমার। এখানে তোমরা অ্যান্সার বলে দেবে লোকসভার কি হয়ে যাবে। এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট, এই কোশ্চেন খুবই আসছে এক্সামে, অ্যাট প্রেজেন্ট দেখো না, কোশ্চেন পুরনো হোক, অ্যান্সার বের করছি। অ্যাট প্রেজেন্ট ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ লোকসভা কত? ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ লোকসভা কত হবে, এটা হলো প্রশ্ন। ম্যাক্সিমাম স্ট্রেংথ কত, ঠিক? ঠিক কিনা? হচ্ছে? হ্যাঁ, চলো ম্যাক্সিমাম স্ট্রেংথ কত এটা জেনে নেবে। নাথুলা পাস, which connects Dash with Tibet, was closed after Chinese aggression in India in 1962 but was reopened in 2006। বাহ,
বলছে যে 1962 সালে যখন ইন্ডো চাইনা ওয়ার হয়, সেটাকে ইন্ডো সাইনো ওয়ার, আমরা ইন্ডো সিনো ওয়ার বলি, সিনো ওয়ার, তখন এটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, আর এই মুহূর্তে আবার সেটাকে শুরু করে দেওয়া হয়েছে। তো কার সাথে তিব্বতকে কানেক্ট করে, এটা হলো প্রশ্নটা, কার সাথে তিব্বতকে কানেক্ট করে, তো এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার সিকিমকে, সিকিমকে তিব্বতের সাথে কানেক্ট করে নাথুলা পাস, এখানে অ্যান্সার হবে সিকিম, ঠিক, সিকিম। চলো, অরুণাচল প্রদেশও বাউন্ডারি শেয়ার করেছে উইথ চাইনা, এদিকে আসাম করে না, উত্তরাখণ্ড করে, ঠিক। তো এইখান থেকেও তুমি কি বের করতে পারবে, এইখান থেকে গভর্নর প্রত্যেকটা রাজ্যের, এইখান থেকে তোমরা বের করবে সিএম, আর এইখান থেকে ফেস্টিভ্যাল নিয়ে প্রশ্ন আসে না, তো আগে ফেস্টিভ্যাল পর্বগুলো বের করা যাক, তারপরে আমরা ফক ড্যান্সের দিকে যাব, ঠিক আছে। যেরকম ফেস্টিভ্যালের ক্ষেত্রে আসামের ক্ষেত্রে বিহু হয়ে যায়, ফেমাস একটা ফেস্টিভ্যাল, 3টে বিহু হয় বছরে, টোটাল 3টে বিহু হয় বছরে, ঠিক। তো এটা বেরিয়ে গেল, ক্লিয়ার। চলো, বোঝা গেছে, নাথুলা পাস চাইনিজ এগ্রেশন করেছিল, মানে আমাদের উপরে অ্যাটাক করেছিল। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সরকার আরোগ্যশ্রী স্কিম আয়ুষ্মান ভারতের সাথে সাথে ম্যাচ লঞ্চ করে দিয়েছে, লঞ্চ করেছে মানে দুটোকে মার্জ করে দিয়েছে, তো এটা কি হবে, আরোগ্যশ্রীর সাথে কোনটা এ করেছে প্রশ্নটা, আরোগ্যশ্রী, আরোগ্যশ্রী উইথ ফ্ল্যাগশিপ আয়ুষ্মান ভারত হ্যাজ ডিসাইড টু লিঙ্ক, দুটোকে লিঙ্ক করে দিয়েছে, লিঙ্ক করে দেওয়া, কোনটা হবে, আন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তেলেঙ্গানা না কর্ণাটকা, এখানে অ্যান্সার আমাদের হয়ে যাবে তেলেঙ্গানা, কি হয়ে যাবে, তেলেঙ্গানা হয়ে যাবে, অ্যান্সার কি হয়ে গেল, তেলেঙ্গানা আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক। তো এটা ফ্ল্যাগশিপ তেলেঙ্গানা হয়ে যাবে, তেলেঙ্গানা আমাদের উত্তর বেরিয়ে গেল। ফার্স্ট সুলতান অফ দিল্লি সালতানাত, বাহ কোশ্চেন ভালো, ফার্স্ট সুলতান অফ দিল্লি সালতানাত বলেছে, তো ফার্স্ট সুলতান অফ দিল্লি সালতানাত যখন বলছে, দেখো দিল্লি সালতানাতের টাইমটা 1206 শুরু হয় আর গিয়ে শেষ হয় 1526, ঠিক। 1206 যেটা শুরু হয়, অ্যাকচুয়ালি এইখানে দিল্লি সালতানাতকে দিয়ে যাওয়া লোক ছিল মোহাম্মদ ঘুরি, আর মোহাম্মদ ঘুরি নিজের একজন দাসকে বসিয়ে দিল, দাসের নামটা ছিল কুতুবুদ্দিন আইবক। তো আইবক শুরু করে স্লেভ ডাইনেস্টি, এখানে বলেছে না, বলেনি, তাও মনে রাখবে স্লেভ ডাইনেস্টি, আর আইবকই শুরু করে দিল্লি সালতানাতকেও, আইবকই শুরু করবে দিল্লি সালতানাতকে, আইবকই শুরু করবে স্লেভ ডাইনেস্টিকে, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে কুতুবুদ্দিন আইবক। এই যে ইলতুৎমিশ আইবকের স্লেভ, তাই ইনাকে বলা হতো স্লেভ অফ স্লেভ, আপনাকে কি বলা হতো স্যার, স্লেভ অফ স্লেভ নামে জানা হতো। আর একে বলা হয় রিয়েল ফাউন্ডার, রিয়েল ফাউন্ডার দাস বংশের, স্লেভ ডাইনেস্টি বা ইলবারি ডাইনেস্টির রিয়েল ফাউন্ডারকে তো বলবে কুতুব শামসুদ্দিন ইলতুৎমিশ। ইব্রাহিম লোধি 1526 সালে, ইনার টাইমে হয় পানিপথের যুদ্ধ, ব্যাটল অফ পানিপথ। গিয়াসুদ্দিন বলবন সিজদা এন্ড পায়বোস, এই দুটো সিস্টেম শুরু করেছিল গিয়াসুদ্দিন বলবন, কে শুরু করেছিল, গিয়াসুদ্দিন বলবন, ঠিক, গিয়াসুদ্দিন বলবন এই দুটো সিস্টেম শুরু করেছিল। টোটাল কটা ডাইনেস্টি, তো গুলাব খিলে তো सांस लो, गुलाम বংশ, খিলজি বংশ, তুগলক বংশ, তুগলক सांस लो, সৈয়দ বংশ, লোধি বংশ, 1 2 3 4, টোটাল 5টে ডাইনেস্টি ছিল, 5টা বংশ ছিল, টোটাল 5টে বংশ ছিল, ঠিক। দিল্লি সালতানাতে কজন, 5 জন ছিল, কজন ছিল, 5 জন। মধ্যপ্রদেশ হ্যাজ পপুলার ড্যাশ কেপ পেন্টিং, এলোরা, যোগীমারা, বাদামি না বাঘ, এখানে অ্যান্সার হয়ে যাবে বাদামি। মধ্যপ্রদেশের মধ্যেই রয়েছে ভীম বেটেকা কেপ পেন্টিং, ভীম বেটকা গুহা পেন্টিং, সেটা রয়েছে রায়সেন ডিস্ট্রিক্ট, কোথায় রয়েছে, রায়সেন ডিস্ট্রিক্ট, আর এই রায়সেন ডিস্ট্রিক্ট কোথায়, মধ্যপ্রদেশে রয়েছে, ভোপালের কাছে। এলোরা কোথায় রয়েছে, এলোরা কেভস রয়েছে মহারাষ্ট্রের মধ্যে, মহারাষ্ট্রের মধ্যে রয়েছে, কোথায় রয়েছে, মহারাষ্ট্র। বোঝা গেল না, বোঝা গেল, চলো। মোস্ট রিয়েক্টিভ মেটাল, এই 4টে অপশন থেকে বলছি, মোস্ট রিয়েক্টিভ মেটাল এই 4টে থেকে বের করতে হবে, করা যায়, করা যাবে না কেন,
তো এখানে আয়রন, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, জিঙ্ক, হ্যাঁ হ্যাঁ অ্যান্সার পেয়ে গেছি, সোডিয়াম মোস্ট রিয়েক্টিভ এদের মধ্যে। কিন্তু যদি এই মুহূর্তে জানতে হয় এইখানে ধরে, তো মোস্ট রিয়েক্টিভ অ্যাকচুয়ালি পটাশিয়াম হয়। কি হয়? পটাশিয়াম। তোমাদের জন্য আরেকটা হোমওয়ার্ক, লিস্ট রিয়েক্টিভ কি? লিস্ট রিয়েক্টিভ মেটালের মধ্যে কি হবে, এটা হলো প্রশ্ন। আয়রন, অ্যালুমিনিয়াম, জিঙ্ক হবে না, এখানে হয়ে যাবে সোডিয়াম। সোডিয়ামের অ্যাটমিক নম্বর, অ্যাটমিক নম্বর সেটা হয় 11। কত? 11। কত হলো? 11 হলো। অ্যাটমিক নম্বর কত? 11 হয় সোডিয়ামের। ঠিক, সোডিয়াম বিকেম উইথ অ্যাটমিক নাম্বার 11। ভর সংখ্যা কত হয়? মাস নাম্বার, এর ভ্যালু যেটাকে বলা, আচ্ছা পুরো লিখে দিচ্ছি, মাস নম্বর। তো বলবে মাস নম্বর এটা 23 হয়। যদি বলা হয় কোন পিরিয়ডে রয়েছে, তো বলবে 3। কোন গ্রুপে রয়েছে, তো বলবে প্রথম গ্রুপ, গ্রুপ 1-এ রয়েছে। ঠিক, তো এটা হলো আমাদের কোশ্চেন। ঠিক, আচ্ছা তাহলে 9 নম্বর পার্ট আমরা শেষ করলাম আজকে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড, এখানে জয়েন করে যা সমস্যা বা যেই কোশ্চেনে তোমার ডাউট হবে বা অ্যান্সারগুলো করতে হলে সমস্যা হবে, সেটা তোমরা অবশ্যই আমাকে এইখানে জানাতে পারো। এই টেলিগ্রাম চ্যানেলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, এখানে জানতে পারো। পাশাপাশি আমাদের বিভিন্ন ক্লাসেস চলছে, যেরকম চলছে আরআরবি এনটিপিসি গ্রুপ ডির ক্লাস আমার হয়। আরআরবি এনটিপিসি গ্রুপ ডি ডাব্লিউবিপিএসসি ওয়ালা ইউনিট চ্যানেলে হয়। এটা সোম, মানডে আর থার্সডে হয়। সেটা কবে হয়? 2টো থেকে, 2 PM থেকে এই ক্লাসটা চলছে আরআরবি এনটিপিসি। ঠিক আছে, আরআরবি এনটিপিসি চলছে। সিমিলারলি বাকি স্যারদের হয় ডাব্লিউবিপি কেপি নিয়ে, ডাব্লিউবিপি আর কেপি নিয়ে একটা ব্যাচ চলে এসছে, সেটা এসছে ডাব্লিউবি এক্সামসওয়ালাতে। আর একটা চ্যানেল আমাদের রয়েছে ডাব্লিউবি এক্সামওয়ালা, সেখানে ডাব্লিউবি এক্সামওয়ালাতে কি রয়েছে, এটা আমার ক্লাস হয় MWF এখন, সেটা 5টা থেকে পাবে তুমি, 5 PM। এখানে রিজনিং হয়, এখানে রিজনিং হয়, এখানে তোমার জিকে জিএস আমার ক্লাস চলছে, এখানে অঙ্ক চলছে, ম্যাথসের ক্লাস চলছে। এই সমস্ত ক্লাসগুলো চলছে এই মুহূর্তে আমাদের টেলিগ্রামে। ঠিক, সরি টেলিগ্রাম বলছি, ইউটিউবে বিভিন্ন চ্যানেলগুলোতে। ঠিক, তো চলো এইখানে আমরা এই সেশনটাকে শেষ করি। সবাইকে ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা নিজের প্রস্তুতি চালিয়ে যাও, চালিয়ে যাও। যা সমস্যা আছে তোমাদের পাশে WPS ওয়ালা রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।